যুদ্ধে অস্ত্র ব্যবহারের ইতিহাস মানুষের উদ্ভাবনী ক্ষমতা এবং ধ্বংসের আকাঙ্ক্ষা এই দুইটি বিষয়কে সামনে নিয়ে আসে। সময়ের সাথে সাথে যুদ্ধের অস্ত্রগুলো সরল পাথর থেকে শুরু করে বর্তমানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সাইবার অস্ত্র পর্যন্ত বিবর্তিত হয়েছে। মানুষসহ প্রায় সকল প্রাণীর মধ্যেই যুদ্ধের প্রবণতা লক্ষণীয়, যার পেছনে রয়েছে জৈবিক, সামাজিক, মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত বিভিন্ন বিষয়। প্রাণীদের আগ্রাসী কিংবা যুদ্ধের মতো আচরণ মূলত টিকে থাকার তাগিদে দেখা যায়। কখনো সেটা খাদ্যের জন্য, কখনো প্রজননের জন্য, আবার কখনো ভূখণ্ড রক্ষার জন্য। অন্যদিকে মানুষের মধ্যে যুদ্ধের প্রবণতা প্রাণীদের তুলনায় অনেক বেশি জটিল এবং ব্যাপক। এক্ষেত্রে বেশ কিছু বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা যায়। মানুষের টেস্টোস্টেরন হরমোন এবং মস্তিষ্কের কিছু অংশ যেমন অ্যামিগডালা আগ্রাসী আচরণকে প্রভাবিত করে, যাকে আমরা জৈবিক কারণ বলতে পারি। এর বাইরে সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং ইতিহাসের মতো জটিল বিষয়গুলোও যুদ্ধ কিংবা মানুষের মধ্যে আগ্রাসী আচরণ উস্কে দেয়। প্রাণী এবং মানুষ উভয়ের মধ্যে যুদ্ধের প্রবণতা থাকলেও এদের যুদ্ধের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। প্রাণী তাদের যুদ্ধে অস্ত্র ব্যবহার করে না, শুধুমাত্র শরীরের শক্তি দিয়ে যুদ্ধ করে। অন্যদিকে মানুষ তাদের যুদ্ধে অস্ত্র ব্যবহার করে। বর্তমান সময়ে কোনো একটি দেশকে যুদ্ধের ক্ষেত্রে 3 দিক থেকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হয়: আকাশ, জল এবং স্থল। তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। আকাশ প্রতিরক্ষা হচ্ছে এমন ব্যবস্থা যা প্রতিপক্ষের বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ আকাশপথে আসা যে কোনো হুমকি থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করা। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমে আসন্ন হুমকিকে চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে সেটাকে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আকাশ প্রতিরক্ষার আলোচনায় প্রথমে আসবে রেডার, যা ছাড়া বর্তমানে আকাশ প্রতিরক্ষা কল্পনা করাই সম্ভব নয়। শব্দ যখন কোনো বস্তুতে বাধা পায় তখন প্রতিফলিত হয়, যার ফলে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাই। রেডার ঠিক এই একইভাবে কাজ করে, তবে রেডারে শব্দের পরিবর্তে ব্যবহার করা হয় আলো, যদিও সেই আলো মানুষ খালি চোখে দেখতে পায় না। রেডারে ব্যবহার করা হয় রেডিও ওয়েভ, যা এক ধরনের আলো, কিন্তু সেই আলো আমরা দেখতে পাই না। প্রথমে ট্রান্সমিটারের মাধ্যমে রেডিও ওয়েভ নিক্ষেপ করা হয়। এখন এই রেডিও ওয়েভ তার গতিপথে যদি কোনো বস্তুতে বাধাপ্রাপ্ত হয় তবে রেডিও ওয়েভ প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রেডিও ওয়েভ ডিটেক্ট করার মাধ্যমে বহু দূরে থেকেও বস্তুর উপস্থিতি সম্পর্কে জানা যায়। অর্থাৎ রেডারের কনসেপ্ট খুবই সিম্পল: রেডিও ওয়েভ নির্গত করে এর প্রতিফলিত ওয়েভ ডিটেক্ট করা, এই হচ্ছে রেডার। তবে রেডারের টেকনিক্যাল বিষয়গুলো এতটা সিম্পল নয়। ধরা যাক একটি অ্যান্টেনার মাধ্যমে চারদিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করা হলো। এখন এই ওয়েবের গতিপথে যদি কোনো একটি বস্তু থাকে তবে তা থেকে ওয়েব প্রতিফলিত হয়ে স্ক্রিনে শো করবে, কিন্তু এই ক্ষেত্রে বস্তুটি ঠিক কোথায় রয়েছে তা বোঝা যাবে না, বরং স্ক্রিন এই সার্কেল বরাবর সকল স্থান জুড়ে বস্তুটির উপস্থিতি নির্দেশ করবে। একইভাবে বস্তুটি এখানে না হয়ে যদি এখানে হয় তবে স্ক্রিনের এই সার্কেলে বস্তুটি দেখাবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিপক্ষ কত দূরে রয়েছে তা হয়তো জানা যাবে, তবে কোন দিক বরাবর বস্তুটি রয়েছে সেটা জানা যাবে না। এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে রেডিও ওয়েভকে একসাথে চারদিকে নিক্ষেপ করা হয় না, বরং ট্রান্সমিটারের মাধ্যমে একদিকে কেন্দ্রীভূত করে নিক্ষেপ করা হয় এবং চারদিকটা কভার করার জন্য ট্রান্সমিটার নির্দিষ্ট গতিতে চারদিকে ঘুরতে থাকে, যার মাধ্যমে প্রতিপক্ষ রেডার থেকে কতটা অ্যাঙ্গেলে রয়েছে সেটাও জানা যায়। অর্থাৎ এমন ক্ষেত্রে বস্তুর দূরত্ব সেই সাথে অ্যাঙ্গেল জানা যায়। তাহলে আমরা রেডারের মাধ্যমে বস্তুর দূরত্ব এবং অ্যাঙ্গেল জানতে পারলাম। এর বাইরেও অনেক সময় প্রতিপক্ষের গতি জানার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডপলার রেডার। কোনো একটি বস্তু যদি রেডারের দিকে গতিশীল থাকে তবে তা থেকে প্রতিফলিত ওয়েভ সংকুচিত হয়ে যাবে, আবার বস্তু যদি রেডার থেকে দূরে সরে যায় তবে তা থেকে প্রতিফলিত ওয়েভ প্রসারিত হবে। এখন রেডার থেকে নির্গত ওয়েভ কতটা প্রসারিত কিংবা সংকুচিত অবস্থায় রিসিভার ক্যাচ করছে সেটা পরিমাপ করে বস্তুর গতি জানা যায়। বর্তমান সময়ে রেডারের মাধ্যমে বস্তুর যতটা ইনফরমেশন পাওয়া যায়, প্রাথমিক দিকে রেডারের মাধ্যমে অবশ্যই এতটা ইনফরমেশন পাওয়া যেত না। পৃথিবীর প্রথম কার্যকরী রেডার তৈরি করা হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, যার পেছনের মানুষ ছিলেন ওয়াটসন ওয়াট। 1934 সালে জার্মান প্লেনের মাধ্যমে ব্রিটেন আক্রমণ করতে পারে এই সম্ভাবনা থেকে জার্মান প্লেন ব্রিটেনে আসার আগেই তা শনাক্ত করার প্রযুক্তি তৈরির চেষ্টা শুরু করে ব্রিটেন। যদিও এর 40 বছর আগে থেকেই এমন প্রযুক্তি তৈরির চেষ্টা চলে আসছিল, তবে কার্যকর কোনো সমাধান আসেনি। অবশেষে সফলতা আসে 1935 সালে। বিবিসির 2টি রেডিও ট্রান্সমিটারের মধ্য দিয়ে প্লেন উড়ে যাবার সময় সফলভাবে প্লেনটি ডিটেক্ট করা সম্ভব হয়, যার মাধ্যমে সূচনা হয় রেডার প্রযুক্তির। ব্রিটেন তাদের নতুন প্রযুক্তি আবিষ্কারের পর তাদের পূর্ব উপকূল জুড়ে রেডিও ট্রান্সমিটার সেট করে, যেন জার্মান প্লেন ব্রিটেনের মূল ভূমির অনেক দূরে থাকা অবস্থাতেই তাদের ডিটেক্ট করা যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। পরবর্তীতে এই রেডার প্রযুক্তি আরও উন্নত করার লক্ষ্যে ব্রিটেন তাদের প্রযুক্তি আমেরিকার কাছে পাঠায়।
রেডারে সাধারণত লো ফ্রিকোয়েন্সির ওয়েভ ব্যবহার করা হয়, কারণ হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের ক্ষেত্রে ওয়েভলেন্থ কম হয়ে থাকে, ফলে সেই ওয়েভ বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন অবজেক্ট বৃষ্টির পানি দ্বারা প্রভাবিত হয়, যার ফলে রেডারের লো ফ্রিকোয়েন্সির ওয়েভ ব্যবহার করা হয়। এক্ষেত্রে অবশ্য প্রাপ্ত ইনফরমেশনে যথেষ্ট ডিটেল থাকে না। বিষয়টিকে অনেকটা লো রেজুলেশনের ইমেজের সাথে তুলনা করতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি ব্যবহারে হাই রেজুলেশনের ইমেজ পাওয়া গেলেও সেক্ষেত্রে রেডারের রেঞ্জ কমে আসে, অর্থাৎ রেডার খুব বেশি দূরের বস্তু ডিটেক্ট করতে পারে না। এসবের বাইরেও রেডারে আরও অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে। বর্তমান সময়ে প্রতিরক্ষা ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে রেডার ব্যবহার করা হয়ে থাকে, যেমন বিমান চলাচল, নৌযান চলাচল, আবহাওয়ার পূর্বাভাস, ট্রাফিক নিয়ন্ত্রণ, বিশেষ করে গাড়ির গতি জানার ক্ষেত্রে ডপলার রেডারের ব্যবহার, সেলফ ড্রাইভিং কার ইত্যাদি। আবার খনিজ অনুসন্ধান করার ক্ষেত্রে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ব্যবহার করা হয়ে থাকে। ধরা যাক রেডারের মাধ্যমে প্রতিপক্ষের অবস্থান আগেই ডিটেক্ট করা গেল, এরপর প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করা বা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও আকাশ প্রতিরক্ষার আওতায় পড়ে। তবে এই বিষয়টির পরিধি অনেক বড়, কারণ প্রতিপক্ষ বিভিন্নভাবে আক্রমণ করতে পারে, যেমন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা মিসাইল, ড্রোন ইত্যাদি। এখন প্রতিপক্ষ কিভাবে বা কিসের মাধ্যমে আক্রমণ করছে তার উপর নির্ভর করে প্রতিরোধ ব্যবস্থা কেমন হবে। প্রতিরোধের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, যেমন এয়ার ডিফেন্স মিসাইল। এটি সাধারণত স্বয়ংক্রিয় হয়ে থাকে, অর্থাৎ লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে দেওয়ার পর মিসাইল ওই লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় এবং ধ্বংস করে। এক্ষেত্রে মিসাইল যেন নিচ থেকে লক্ষ্যবস্তুর গতির দিক পরিবর্তন অনুযায়ী নিজে থেকেই নিজের গতির দিক পরিবর্তন করতে পারে, সেজন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনফ্রারেড গাইডেন্স। এক্ষেত্রে মিসাইল শুধুমাত্র বিমানের ইঞ্জিনের তাপমাত্রাকে ফলো করে, অর্থাৎ ইনফ্রারেড লাইট ফলো করে। এয়ার ডিফেন্স মিসাইলের উদাহরণ হিসেবে বলা যেতে পারে S-400 রাশিয়া, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্র, আয়রন ডোম ইসরায়েল ইত্যাদি। আবার কিছু ক্ষেত্রে ফাইটার জেট ব্যবহার করা হয়, যেখানে নিজেদের যুদ্ধবিমানের মাধ্যমে প্রতিপক্ষকে প্রতিহত করা হয়। ফাইটার জেটের উদাহরণ হিসেবে বলা যেতে পারে F-16, রাফাল, সোয়োকি Su-30 ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট গান। কম উচ্চতায় বা কাছাকাছি আসা বিমান ধ্বংস করার ক্ষেত্রে অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে GSU-23-4, ফ্যালেক্স সিওয়াইস, আর্লিকন 35mm গান ইত্যাদি। এই তো গেল প্রতিপক্ষকে শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ। তবে এটুকুই কিন্তু আকাশ প্রতিরক্ষা নয়। কিছু ক্ষেত্রে প্রতিপক্ষের আকাশ সীমায় গিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করাও লাগতে পারে। সেক্ষেত্রে রেডারের মতো প্রযুক্তিগুলো প্রতিপক্ষের কাছেও থাকবে। তার মানে তখন সামনে আসবে কিভাবে প্রতিপক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়। এক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে সামনে আসবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল ব্যবহার করে শত্রুকে বিভ্রান্ত কিংবা দুর্বল করার আধুনিক যুদ্ধকৌশল। ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে: ECM বা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, ECCM বা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এবং ESM বা ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স। ECM অংশে মূলত রয়েছে জ্যামিং, যার মাধ্যমে শত্রুপক্ষের সক্ষমতা এবং তথ্য আদান প্রদানকে দুর্বল করে দেওয়া হয়। এতে শত্রুপক্ষকে প্রতিরোধ করা এবং শত্রুকে আক্রমণ করা দুটি সহজ হয়। জ্যামিংয়ের সবচেয়ে পুরনো এবং সহজ পদ্ধতি হচ্ছে চ্যাফ। যুদ্ধবিমান চলার সময় তার পেছনে বা চারদিকে চ্যাফ ছড়িয়ে দেওয়া হয়। চ্যাফ হচ্ছে অতি সূক্ষ্ম অ্যালুমিনিয়াম, ফাইবার গ্লাস কিংবা ধাতব পদার্থের টুকরো। এই টুকরোগুলো রাডারকে বিভ্রান্ত করে, অর্থাৎ রাডারের সিগন্যালে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করে, যার ফলে রাডার চ্যাফকে টার্গেট হিসেবে ভুল করতে পারে। এমনকি রেডার গাইডেড মিসাইলও চ্যাফকে টার্গেট মনে করে ভুল করতে পারে, যার মাধ্যমে মিসাইলকে ফাঁকি দেওয়া যায়। প্রযুক্তিগত দিক থেকে চ্যাফ সবচেয়ে সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, যা বিমান, হেলিকপ্টার এমনকি নৌবাহিনীর জাহাজেও ব্যবহার করা হয়। চ্যাফ ছাড়াও প্রতিপক্ষকে বিভ্রান্ত করার আরেকটি কৌশল হচ্ছে ডিকয়। ডিকয় মূলত হচ্ছে ফেক বা ডামি বস্তু, যা দেখতে হতে পারে ট্যাঙ্ক, মিসাইল কিংবা সামরিক স্থাপনার মতো। ডিকয় বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন যুদ্ধবিমান থেকে সামরিক অস্ত্র কিংবা মিসাইলের মতো বস্তু ফেলা হয়, যাকে প্রতিপক্ষের রেডার টার্গেট মনে করে ভুল করতে পারে, যা মূল বিমানকে রেডার থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে। আবার ভূমিতে রেডার কিংবা সামরিক অস্ত্র সদৃশ ফেক বস্তু রাখা যেতে পারে, যেগুলোকে শত্রুপক্ষ সত্য মনে করে বোকা হবার সম্ভাবনা থাকে। এছাড়াও টর্পেডো থেকে বাঁচতে সাবমেরিন নয়েজ ডিকয় ব্যবহার করে। ডিকয় মূলত শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার একটি কৌশল। ডিকয়যুক্ত যুদ্ধবিমানের উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমেরিকার F-16। অনেক সময় মানুষবিহীন ছোট এয়ারক্রাফটকে ডিকয় হিসেবে ব্যবহার করা হয়, যা এয়ারক্রাফট থেকে লঞ্চ করা হয় এবং এরা ছোট এয়ারক্রাফটের মতোই উঠতে পারে, যেমন মোল্ট বা মিনিয়েচার এয়ার লঞ্চ ডিকয়।
কিছু কিছু মল্ট ডিকয় এয়ারক্রাফটের মতোই রেডিও ওয়েভ নির্গত করতে পারে, ফলে শত্রুপক্ষ মল্ট ডিকয়কে আসল এয়ারক্রাফট ভেবে ভুল করতে পারে। চ্যাফ কিংবা ডিকয় এগুলো আসলে প্রকৃতপক্ষে জ্যামিং নয়, বরং ফিজিক্যাল বস্তু ব্যবহার করা। প্রকৃত জ্যামিং হচ্ছে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে প্রতিপক্ষকে বোকা বানানো কিংবা বিভ্রান্ত করা। সেক্ষেত্রে জ্যামিংয়ের বেশ কিছু মেথড রয়েছে এবং প্রতিনিয়ত জ্যামিংয়ের বিষয়গুলো আপডেট হচ্ছে। জ্যামিংয়ের টেকনিক্যাল বিষয়গুলোর ক্ষেত্রে যথেষ্ট গোপনীয়তা রাখা হয়, ফলে জ্যামিংয়ের আপডেট বিষয়গুলো সুস্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে জ্যামিংয়ের বেসিক বিষয়টি কেমন সেটা বলা যাক। সাধারণভাবে রেডার সিগন্যাল পাঠায়, সেই সিগন্যাল এয়ারক্রাফটে বাধা পেয়ে ফিরে আসে, যা থেকে এয়ারক্রাফটের উপস্থিতি জানা যায়। জ্যামিংয়ের ক্ষেত্রে এয়ারক্রাফট রেডার থেকে আসা সিগন্যালকে স্টাডি করে, এরপর রেডার থেকে আসা সিগন্যালের সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল নিজে থেকেই নির্গত করতে থাকে, ফলে রেডার বুঝতে পারে না কোনটি সঠিক এবং কোনটি ফেক সিগন্যাল। ফলাফল রেডার এয়ারক্রাফটের দূরত্ব সঠিকভাবে বলতে পারে না। এর বাইরে রেডার এয়ারক্রাফটের দিকে তাক না করা অবস্থাতেও এয়ারক্রাফট থেকে সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসতে থাকে। ফলাফল রেডারে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, অর্থাৎ রেডার সকল স্থানে এয়ারক্রাফট আছে এমন দেখাতে থাকে। ফলাফল শত্রুপক্ষের এয়ারক্রাফটের প্রকৃত অবস্থান সঠিকভাবে জানা যায় না। বর্তমানে সকল যুদ্ধবিমানের সামনেই একটি রেডার থাকে, যার মাধ্যমে যুদ্ধবিমান তার সামনে কিংবা আশেপাশে অন্য কোনো যুদ্ধবিমান আছে কিনা সেটা পর্যবেক্ষণ করে, সেই সাথে ভূমিতে থাকা প্রতিপক্ষের অবস্থানও পর্যবেক্ষণ করে। এখন যুদ্ধবিমানে থাকা রেডারকেও একই পদ্ধতিতে জ্যামিং কিংবা বিভ্রান্ত করা সম্ভব, যার ফলে বর্তমানের 5th জেনারেশন যুদ্ধবিমানে বিশেষ এক ধরনের রেডার ব্যবহার করা হয়, যার নাম AESA রেডার। এই রেডারে অনেকগুলো ছোট ছোট মডিউল থাকে, যার প্রত্যেকটি রিসিভার এবং ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। সাধারণ রেডার যেখানে একটি ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ নির্গত করে, সেখানে AESA রেডার বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভ নির্গত করে এবং একসাথে বড় এরিয়ার পরিবর্তে স্বল্প এরিয়াতে এই ওয়েভ নির্গত করে। এতে প্রতিপক্ষের রেডার থেকে নিজেকে আড়াল রাখা সহজ হয়, কারণ এয়ারক্রাফটের সামনে থাকা রেডার এয়ারক্রাফটকে ডিটেক্ট করা সহজ করে দেয়। বিষয়টিকে অনেকটা এয়ারক্রাফটের সামনে বিশাল হেডলাইট থাকার সাথে তুলনা করতে পারেন। এখন কোনো বস্তুর সামনে যদি বিশাল হেডলাইট থাকে, তবে সহজেই তা নজরে চলে আসবে, কিন্তু বিষয়টি যদি এমন হয় এয়ারক্রাফট থেকে বিভিন্ন ফ্রিকোয়েন্সির আলো স্বল্প স্থান জুড়ে নির্গত হয়, তবে তা ডিটেক্ট করা কঠিন হবে। AESA রেডার জাস্ট এমনটাই করে, যেখানে AESA রেডার থেকে নির্গত সিগন্যাল অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো মনে হয়, যার ফলে বর্তমান আধুনিক 5th জেনারেশন এয়ারক্রাফটে AESA রেডারের ব্যবহার দেখা যায়। ECCM হচ্ছে মূলত জ্যামিংকে কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়। ECCM এর ক্ষেত্রে জ্যামিংয়ের উৎস কোথায় সেটা খোঁজা হয়, এরপর অ্যান্টি এয়ারক্রাফট কিংবা মিসাইলকে জ্যামিংয়ের উৎসের দিকে নিক্ষেপ করা হয়। এর বাইরেও ক্রমাগত রেডার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করাও ECCM এর অন্তর্ভুক্ত, যার সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে AESA রেডার, যেটা সম্পর্কে ইতিমধ্যে বলেছি। এছাড়াও রেডিও ওয়েভের পরিবর্তে ইনফ্রারেড রে ডিটেক্ট করাও ECCM এর অন্তর্ভুক্ত। ধরা যাক জ্যামিংয়ের মাধ্যমে শত্রুপক্ষ তার এয়ারক্রাফট ডিটেক্ট করাকে অসম্ভব করে ফেলেছে। এক্ষেত্রে ইনফ্রারেড রে ফলো করা হয়, তাপমাত্রার ফলে ইনফ্রারেড রে নির্গত হয়। এখন এয়ারক্রাফটের ক্ষেত্রে সবচেয়ে উত্তপ্ত স্থান হচ্ছে এর ইঞ্জিন, যার ফলে ইঞ্জিন থেকে উচ্চ হারে ইনফ্রারেড রে নির্গত হয়। তখন এই ইনফ্রারেড রে সোর্সকে টার্গেট করে IR মিসাইল বা ইনফ্রারেড গাইডেড মিসাইল লঞ্চ করা হয়। এর মাধ্যমে রেডিও ওয়েভ জ্যামিংকে প্রতিহত করা যায়। তবে ইনফ্রারেড রে এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আবহাওয়া কেমন তা ইনফ্রারেড রেকে প্রভাবিত করে। তাছাড়া এই পদ্ধতির রেঞ্জ রেডারের তুলনায় খুবই কম। অবশ্য এই IR মিসাইল প্রতিহত করারও অনেক পদ্ধতি রয়েছে, যেমন প্লেন থেকে আতশবাজির মতো বস্তু ছাড়া হয়, যা IR মিসাইলকে বিভ্রান্ত করে। IR মিসাইল যেহেতু হিট সোর্সকে ফলো করে, সেহেতু অতি উচ্চ তাপমাত্রার আতশবাজিকে IR মিসাইল নিজের টার্গেট মনে করে ভুল করতে পারে। এর বাইরে লেজারের ব্যবহার রয়েছে। প্লেনের দিকে ছুটে আসা IR মিসাইলের সামনে থাকা IR সোর্সকে লেজার রশ্মি বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যায়। এছাড়াও রয়েছে ALQ-144 এর ব্যবহার, যা IR গাইডেড মিসাইলের বিপরীতে সুরক্ষা দিয়ে থাকে। ALQ-144 নিয়ন্ত্রিত মাত্রায় ইনফ্রারেড রে বা এনার্জি নির্গত করে। IR মিসাইল এই ইনফ্রারেড এনার্জিকে তার টার্গেট মনে করে, ফলাফল IR মিসাইল থেকে রক্ষা পাওয়া যায়। ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স, যার মূল কাজ হচ্ছে শত্রুপক্ষের ইলেকট্রনিক সিগন্যাল শনাক্ত করা, পর্যবেক্ষণ করা এবং বিশ্লেষণ করা। বিষয়টিকে আপনি সহজ ভাষায় ইলেকট্রনিক্সের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বলতে পারেন। বিষয়টির একটি উদাহরণ হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তাদের উপকূলে রেডিও ট্রান্সমিটার বসানোর পরবর্তী সময়ে জার্মানির পদক্ষেপ। ব্রিটেন তাদের উপকূলে কেন এত বড় টাওয়ার তৈরি করছিল তা জানার জন্য জার্মানি জ্যাভলিনে সেন্সিটিভ ইলেকট্রনিক্স যুক্ত করে ব্রিটেনের উপকূলীয় অঞ্চলের আশেপাশে উড়িয়েছিল, এটা জানার জন্য যে ব্রিটেন টাওয়ারের মাধ্যমে ইলেকট্রনিক খাতে কিছু করছে কিনা। যদিও জার্মানি তেমন কিছুই খুঁজে পায়নি, কারণ ওই সময় তাদের প্রযুক্তি এতটা আপডেট ছিল না। এই বিষয়টিকে বিশ্বের প্রথম ESM মিশন হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিপক্ষ খুঁজে পাওয়ার টেকনিক উন্নত হবার সাথে সাথে যুদ্ধবিমানও প্রতিনিয়ত উন্নত এবং আধুনিক হচ্ছে, যেমন সুপারসনিক এয়ারক্রাফট, যা শব্দের বেগের চেয়েও দ্রুত গতিতে চলতে সক্ষম। আবার যে সকল এয়ারক্রাফট শব্দের বেগের 5 গুণ কিংবা তার চেয়েও বেশি গতিতে চলতে পারে সেগুলোকে বলা হয় হাইপারসনিক এয়ারক্রাফট। এই সকল এয়ারক্রাফটের সুবিধা হচ্ছে এদেরকে ডিটেক্ট করা গেলেও এদের বিপরীতে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ এদের উচ্চ গতির বিপরীতে রেসপন্স করার আগেই এই সকল এয়ারক্রাফট তাদের কাঙ্ক্ষিত কাজ করে ফেলে। এর বাইরে বর্তমানে এমন এয়ারক্রাফট তৈরি করা হচ্ছে যার রেডারে অনেকাংশে অদৃশ্য থাকে, যেমন আমেরিকার B2 স্ট্রেংথ বম্বার। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এর উপরে আসা রেডার সিগন্যাল প্রতিফলিত হয়ে দুই দিকে চলে যায়। তার মানে রেডার সিগন্যাল যেদিক থেকে এসেছিল প্রতিফলিত হয়ে সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। এতে এয়ারক্রাফটকে রেডারের মাধ্যমে ডিটেক্ট করা যায় না। এমনকি B2 বম্বারের ইঞ্জিন পেছনে কিংবা নিচে রাখা হয়নি, বরং রাখা হয়েছে উপরে, যেন ভূপৃষ্ঠে থাকা ডিটেক্টরের মাধ্যমে এই ইঞ্জিন ডিটেক্ট করা না যায়। V2 এর উৎপাদন খরচ খুবই বেশি। আমেরিকা 21টি V2 তৈরি করেছিল, যাতে মোট খরচ হয়েছিল 44.75 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একটি B2 বোম্বার তৈরি করতে প্রায় 25,500 কোটি টাকা খরচ হয়েছিল, যা দিয়ে একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। বর্তমানে 19টি B2 বোম্বার সক্রিয় রয়েছে। এসবের বাইরেও উন্নত দেশগুলো প্রতিনিয়ত তাদের যুদ্ধবিমান আপডেট করে নিউ জেনারেশন এয়ারক্রাফট তৈরি করছে। এয়ার ডিফেন্সের আলোচনায় মিসাইলের বিষয়টি স্বাভাবিকভাবেই সামনে আসবে। মিসাইল বা ক্ষেপণাস্ত্র হচ্ছে এমন দূরপাল্লার অস্ত্র যা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনার জন্য ডিজাইন করা হয়ে থাকে। এখন মিসাইল যে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানবে এর জন্য মিসাইলে বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম থাকে, যেমন রেডার গাইডেড মিসাইল, আয়ার গাইডেড মিসাইল ইত্যাদি। মিসাইল বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের নাম হয়তো আপনারা সবচেয়ে বেশি শুনেছেন। এটি হচ্ছে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অর্থাৎ এর মাধ্যমে অনেক দূরের বস্তুতে আঘাত হানা হয়ে থাকে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 5,500 কিলোমিটারের চেয়েও বেশি দূরত্বের বস্তুতে আঘাত হানতে সক্ষম। আমরা যখন কোনো বস্তুকে ছুড়ে দেই তখন বস্তুটি পরাবৃত্তাকার গতিপথ অনুসরণ করে। প্রথমে যতটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে সেই অ্যাঙ্গেলে উপরে উঠতে থাকে, সেই সাথে গতি কমতে থাকে। এভাবে গতি কমতে কমতে একসময় গতি শূন্য হয়, এরপর গ্র্যাভিটির কারণে বস্তুটি নিচের দিকে আসতে থাকে। ব্যালিস্টিক মিসাইল ঠিক এই প্যারাবোলিক শেপ অনুসরণ করে এগিয়ে যায়। এখন কোনো বস্তুকে নিক্ষেপ করার ক্ষেত্রে প্রথমে বস্তুটিতে প্রাথমিক শক্তি আসে আমাদের হাত থেকে, যার মাধ্যমে বস্তুটি দূরে গিয়ে পড়ে। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে প্রাথমিক শক্তি আসে রকেট ইঞ্জিন থেকে। রকেট ইঞ্জিন একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ব্যালিস্টিক মিসাইলকে নিয়ে যায়, এরপর ইঞ্জিন আলাদা হয়ে যায়। রকেট ইঞ্জিনের ফলে মিসাইল যে গতিশক্তি অর্জন করে তার মাধ্যমে পরবর্তী দূরত্ব অতিক্রম করে। ব্যালিস্টিক মিসাইলের মোট গতিপথের মাত্র 10% পথ পর্যন্ত রকেট ইঞ্জিন থাকে এবং বাকি পথ ইঞ্জিনের ফলে যে গতিশক্তি ব্যালিস্টিক মিসাইল অর্জন করেছে তার মাধ্যমে অতিক্রম করে। পরাবৃত্তাকার গতিপথের ক্ষেত্রে বস্তুকে প্রাথমিকভাবে শক্তি দিয়ে যতটা উপরে উঠানো যাবে বস্তুটি ততই দূরে গিয়ে পড়বে, যার ফলে ব্যালিস্টিক মিসাইলকে কতটা দূরের বস্তুতে নিক্ষেপ করা হচ্ছে তার উপর নির্ভর করে বস্তুটি কতটা উপরে উঠবে। যেমন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 4,500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে, অর্থাৎ স্পেসে চলে যায়, এরপর আবার একইভাবে ভূপৃষ্ঠে ফিরে আসে। চিন্তা করুন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে রয়েছে, সেখানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 4,500 কিলোমিটার উপরে উঠে যায়। ব্যালিস্টিক মিসাইল উচ্চ গতিতে টার্গেটে হিট করে, ফলে এটি ডিটেক্ট করা গেলেও অল্প সময়ের ব্যবধানে প্রতিহত করা কঠিন হয়ে যায়। ব্যালিস্টিক মিসাইলের আরেকটি সুবিধা হচ্ছে লং রেঞ্জ, তবে এর কিছু অসুবিধাও রয়েছে। ব্যালিস্টিক মিসাইল যেহেতু নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, অর্থাৎ যাত্রাপথে গতিপথ পরিবর্তন করতে পারে না, সেহেতু এটি আগাম ডিটেক্ট করা গেলে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ধ্বংস করা খুবই সহজ। তাছাড়া ব্যালিস্টিক মিসাইল তৈরি করা এবং মেনটেন্যান্স করা খুবই উচ্চ ব্যয়সাপেক্ষ বিষয়। বর্তমানে হাতে গোনা 7 থেকে 8টি দেশের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ক্রুজ মিসাইল অনেকটা এয়ারপ্লেনের মতো কাজ করে। ব্যালিস্টিক মিসাইলে যেখানে প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য থ্রাস্ট ব্যবহার করা হয়, সেখানে ক্রুজ মিসাইলে সার্বক্ষণিক থ্রাস্ট বা প্রপালশন সক্রিয় থাকে, যার ফলে ক্রুজ মিসাইলের সম্পূর্ণ যাত্রাপথের জন্য প্রয়োজনীয় জ্বালানি সাথে নিয়ে যেতে হয়। এর ফলে ক্রুজ মিসাইলের রেঞ্জ কম হয়ে থাকে। এয়ারপ্লেনের মতোই ক্রুজ মিসাইলে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়। সেই সাথে ক্রুজ মিসাইলে এয়ারপ্লেনের মতো সামনে এবং পেছনে পাখা থাকে, যা ক্রুজ মিসাইলের স্ট্যাবিলিটির জন্য জরুরি। ক্রুজ মিসাইলে যেহেতু যাত্রাপথের জ্বালানি সাথে থাকে, ফলে ক্রুজ মিসাইলকে পরাবৃত্তের মতো নির্দিষ্ট গতিপথ অনুসরণ করতে হয় না। ক্রুজ মিসাইল চলার সময় নির্দেশনা অনুযায়ী গতির দিক পরিবর্তন করতে পারে। ক্রুজ মিসাইল সাধারণত ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে ফ্লাই করে, যেমন ভূপৃষ্ঠের ক্ষেত্রে মোটামুটি 100 মিটার এবং সাগরের ক্ষেত্রে মাত্র 10 মিটার উপর দিয়ে চলাচল করে, যার ফলে রেডারের মাধ্যমে একে ডিটেক্ট করা কঠিন। ক্রুজ মিসাইল ভূপৃষ্ঠের কাছাকাছি থাকার ফলে বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকে, এতে ক্রুজ মিসাইল শুধু জ্বালানি সাথে রাখলেই চলে, রকেটের মতো অক্সিডাইজার সাথে রাখতে হয় না, এবং এই জন্যই ক্রুজ মিসাইলে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়।
ক্রুজ মিসাইল যেহেতু জেট ইঞ্জিন দ্বারা চালিত হয়, ফলে এটি ব্যালিস্টিক মিসাইলের মতো খুব বেশি গতি অর্জন করতে পারে না, যা ক্রুজ মিসাইলের একটি দুর্বল দিক। ক্রুজ মিসাইলে বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম, টেরেটেন কন্ট্রোল ম্যাচিং, গ্লোবাল পজিশনিং সিস্টেম, লেজার গাইডেড সিস্টেম, ইনফ্রারেড অ্যান্ড অপটিক্যাল গাইডেন্স, কমান্ড গাইডেন্স, স্টেলার ন্যাভিগেশন সিস্টেম ইত্যাদি। এখন মিসাইলকে কোথা থেকে কোথায় নিক্ষেপ করা হচ্ছে এর উপর ভিত্তি করে মিসাইল 3 ধরনের হতে পারে। এয়ার টু এয়ার মিসাইল, এটি সাধারণত এয়ারক্রাফট থেকে অর্থাৎ এয়ার থেকে এয়ারে থাকা অন্য বস্তুকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়ে থাকে। সারফেস টু এয়ার মিসাইল, এটি ভূমি থেকে আকাশে থাকা বস্তুকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়ে থাকে। সারফেস টু সারফেস মিসাইল, এটি ভূমি থেকে ভূমিতে থাকা অন্য বস্তুকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়ে থাকে। টার্গেট অনুযায়ীও মিসাইলকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ইত্যাদি। এছাড়াও মিসাইলকে আরও বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। মনে করুন শত্রুপক্ষ এয়ারক্রাফটের মাধ্যমে আক্রমণ করেছে। এখন স্বাভাবিকভাবেই সেটাকে প্রতিহত করার জন্য নিজেদের এয়ারপ্লেন আকাশে উড়বে। এখন প্রশ্ন হচ্ছে, নিজেদের হোক আর শত্রুপক্ষের হোক, উভয় এয়ারক্রাফটকে রাডার ডিটেক্ট করবে। এখন এমন পরিস্থিতিতে কিভাবে বোঝা যাবে কোনটি নিজেদের এয়ারপ্লেন এবং কোনটি শত্রুপক্ষের? এক্ষেত্রে ব্যবহার করা হয় IFF সিস্টেম, অর্থাৎ আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো সিস্টেম। ভূমি কিংবা এয়ারবোর্নে থাকা রেডার থেকে একটি কোড রেডিও সিগন্যালের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। এখন নিজেদের এয়ারক্রাফট এই সিগন্যাল রিসিভ করে সেই সাথে রেসপন্স করে এবং রেসপন্স মেসেজে আইডি নাম্বার, উচ্চতা, জিপিএস লোকেশন ইত্যাদি উল্লেখ করা হয়ে থাকে। এর মাধ্যমে বোঝা যায় এয়ারক্রাফটটি নিজেদের। অন্যদিকে শত্রুপক্ষের এয়ারক্রাফট কোডের বিপরীতে হয় রেসপন্স করে না, অথবা রেসপন্স করলেও আইডি নাম্বার ডাটাবেসের সাথে ম্যাচ করে না, যার মাধ্যমে বোঝা যায় এয়ারক্রাফটটি শত্রুপক্ষের। এই পদ্ধতি এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন যখন রেডিও টাওয়ার স্থাপন করেছিল তখন, কারণ তখন তারা ভুল করে নিজেদের একটি এয়ারক্রাফট ধ্বংস করে ফেলেছিল। এতে একজন পাইলট নিহত হয়েছিলেন। ফলে ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সেজন্য এই IFF সিস্টেম ডেভেলপ করা হয়, যদিও ওই সময়ের তুলনায় বর্তমানে এটি অনেক বেশি আপডেট। বর্তমান সময়ের এয়ার ডিফেন্সের আলোচনায় ড্রোন যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ড্রোন আকারে ছোট, সেই সাথে উৎপাদন খরচ সামরিক অন্যান্য বস্তুর চেয়ে অনেক কম, ফলে প্রতিনিয়ত ড্রোনের ব্যবহার বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোনে বিস্ফোরক বস্তু রাখা হয়, যা কাঙ্ক্ষিত স্থানে গিয়ে বিস্ফোরিত হয়। এর বাইরে ড্রোনকে গুপ্তচর ভিত্তিতেও ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে অবশ্য খুবই ছোট ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। এখন পর্যন্ত উল্লেখ করা সবগুলো বিষয়কে সঠিকভাবে ব্যবহারের জন্য একটি টিমওয়ার্কের প্রয়োজন পড়ে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এক্ষেত্রে চৌকস এবং দক্ষ সামরিক বাহিনীর বিকল্প নেই। আসলে পৃথিবীর ইতিহাস মানেই যুদ্ধের ইতিহাস। আপনি অতীতের যে কোনো সময়ে যান না কেন, সেখানের একটি কমন বিষয় হচ্ছে যুদ্ধ। সময়ের সাথে সাথে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র উন্নত হয়েছে, অর্থাৎ বেশি ধ্বংসাত্মক হয়েছে। ভবিষ্যতেও যুদ্ধ থাকবে এবং যুদ্ধের প্রযুক্তি ক্রমাগত উন্নত হবে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার চোখে পড়বে। বর্তমান সময়ে অস্ত্র ব্যবসার এক বিশাল বাজার রয়েছে। শুধুমাত্র 2023 সালেই বড় 100টি অস্ত্র উৎপাদন কোম্পানি $632 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। তাহলে বুঝতেই পারছেন অস্ত্রের বাজার কত বড়। আমরা সবাই হয়তো চাই পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক, কিন্তু কথাটি শতভাগ সত্য নয়। আমাদের মধ্যে অনেকেই নিজের অজান্তে যুদ্ধের মাধ্যমে বিনোদিত হই। অনেকটা পাশের বাসার ঝগড়া যেমন বিনোদন দেয়, ঠিক তেমন আমরা মানুষ নিজেদেরকে সৃষ্টির সেরা জীব দাবি করি, কারণ আমরা অন্য প্রাণীদের চেয়ে বুদ্ধিমান। কিন্তু এই বুদ্ধির মূল্য কি থাকে যখন আমরা একে অপরের উপর হিংস্র প্রাণীর মতো হামলে পড়ি? পৃথিবী থেকে সবচেয়ে দূরের বস্তুতে ফ্লাইবাই করতে নিউ হরাইজন্সের 13 বছর সময় লেগেছিল। এই নিউ হরাইজন্স মিশন কিভাবে প্লুটোতে গিয়েছিল এবং এরপর MEO 69-এর সফল ফ্লাইবাই করার ক্ষেত্রে 2 সেকেন্ডের ছায়া ক্যাপচার করা কেন গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়গুলো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।